আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম, বাংলাদেশের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের ইজি বায়োলজি বইতে সকল অনুশীলনী প্রশ্ন, বেসিক, তারপরে হচ্ছে এমসিকিউ, এমনকি অনুশীলনী সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের কিন্তু কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডগুলো তোমরা স্ক্যান করলেই আমরা হাজির হয়ে যাব এবং তোমাদের প্রশ্নের সকল সমাধান তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা অধ্যায় 13 যে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটা আমরা আজকে সলভ করব। আশা করি সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালো করে বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় আর কোনো প্রবলেম হবে না। আর যদি তারপরও কোনো প্রবলেম হয় তাহলে তোমাদের কাছে তো আমাদের বইটা থাকবেই, তোমরা কিউআর কোড স্ক্যান করবে এবং সকল সমস্যার সমাধান আমরা দিয়ে দিব। এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা একটা গ্রিন হাউস ইফেক্টের ছবি। তো এইখানে সূর্যের আলোর সাহায্যে কিভাবে গ্রিন হাউস প্রক্রিয়াটাকে ব্যবহার করে গাছের উৎপাদন বাড়ানো হচ্ছে সেটাই দেখানো হচ্ছে। তাহলে আমরা এখন প্রত্যেকটা প্রশ্ন পড়বো এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে যে উত্তরটা আছে সেটাও কিন্তু বলে দিব। প্রথম প্রশ্নটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে? তো জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য হচ্ছে জীবদের মধ্যে যে বৈচিত্র্যতা বা প্রাচুর্যতা রয়েছে সেটাকে কিন্তু আমরা জীববৈচিত্র্য বলবো। তো সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? পৃথিবীতে অবস্থানরত জীবসমূহের প্রাচুর্যতা এবং বৈচিত্র্যতাই হলো জীববৈচিত্র্য, বা ইংলিশে এটাকে বলা হয় বায়োডাইভার্সিটি। তাহলে এটা খুব সহজ প্রশ্ন। এটার পরিবর্তে তোমার বংশগতিক বৈচিত্র্য কি সেটা জিজ্ঞেস করতে পারে, প্রজাতিগত বৈশিষ্ট্য কি সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপরে প্রশ্নটা দেখো, ও কমেন্সারিজম কি বুঝিয়ে লেখো। তাহলে কমেন্সারিজম কি? একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। এখন আমরা কমেন্সারিজম কি সেটা বলবো এবং কমেন্সারিজম উদাহরণ সহ আমরা এটাকে বুঝিয়ে দিব। সহাবস্থানকারী দুটি জীবের মধ্যে একটা জীব উপকৃত হলেও এবং অন্য সহযোগী জীব উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তাকে কমেন্সারিজম বলে। তাহলে কমেন্সারিজম কি? দুটো জীব থাকে, দুটো জীবের মধ্যে সম্পর্ক কেমন থাকবে? একজন অবশ্যই উপকৃত হবে। তাহলে আরেকটা যে জীব আছে তার সাথে সবসময় অবস্থান করছে, সে যদি উপকৃত নাও হয় কখনো তার ক্ষতি হবে না। এই সম্পর্কটাকে বা এই ধনাত্মক আন্তঃক্রিয়াকে বলা হয় কমেন্সারিজম। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ রাখলেও সে অন্য একটি বড় গাছকে অবলম্বন দিয়ে উপরে উঠে এবং অধিক সূর্যালোক গ্রহণ করে, তবে এখানে বড় গাছের কোনো ক্ষতি করে না। এটি কমেন্সারিজমের উৎকৃষ্ট একটা উদাহরণ। রোহিণী গাছ বা রোহিণী উদ্ভিদ, নামটা শুনে বুঝতে পারছে সে অন্যের উপরে আরোহণ করে। তো রোহিণী উদ্ভিদ যখন নিচে থাকে, মাটির সাথে থাকে, তখন কিন্তু সে পর্যাপ্ত সূর্যের আলো পায় না। তখন সে কি করে? তখন সে বড় বড় যে গাছপালা রয়েছে তার উপরে সে আরোহণ করে উপরের দিকে উঠবে এবং এমন জায়গায় উঠবে যাতে সে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোটা পায় এবং সালোক সংশ্লেষণ ঘটিয়ে খাদ্য তৈরি করতে পারে। শুধুমাত্র তার কাজই হচ্ছে আরোহণ করা, কিন্তু এই আরোহণ করার সময় সে ওই গাছটার কোনো ক্ষতি করে না, ওই গাছটার পুষ্টি উপাদানও শোষণ করে না, শুধুমাত্র তার নিজের আশ্রয়ের জন্য ওই গাছটার উপর নির্ভর করে থাকে। ওই গাছটাতে শুধু সে থাকার জন্য বা সূর্যের আলো পাওয়ার জন্য উপরের দিকে আরোহণ করে। এই সম্পর্কটাকে আমরা কমেন্সারিজম বলবো, কারণ এখানে রোহিণী উদ্ভিদ উপকৃত হচ্ছে, কিন্তু যে বড় গাছটার উপর সে আরোহণ করছে সেখানে বড় গাছটা উপকৃত না হলেও তার যেহেতু কোনো ক্ষতি হচ্ছে না, এই কারণে এটাকে আমরা কমেন্সারিজমের মধ্যে ফেলবো। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, চিত্রে তাপমাত্রা ভিন্নতার কারণ কি? আচ্ছা, চিত্রে তাপমাত্রা ভিন্নতার কারণ কি এটা ব্যাখ্যা বোঝানোর আগে তোমাদের চিত্রটা ফার্স্টে বুঝিয়ে দিই। এখানে আমরা ঘর দেখতে পাচ্ছি এবং তার ভিতরে গাছপালা দেখতে পাচ্ছি। তো সাধারণত কোন ঘরের ভিতরে আমরা এভাবে গাছপালা রেখে দিই? হ্যাঁ, আমাদের ঘরের ভিতরে তো আমরা রাখি, অনেকে হচ্ছে ইনডোর প্ল্যান্ট রাখে, কিন্তু সেটার কথা বলা হচ্ছে না। এইটা একটা কাচের ঘর। এই কাচের ঘরে গ্রিন হাউস ইফেক্টটাকে ব্যবহার করে গাছের বা কোনো উদ্ভিদের উৎপাদনটাকে চালু রাখে। তো কিভাবে? এই যে সূর্যের আলো আছে, সূর্যের আলো থেকে যে আলোটা আসছে সেটা যখন এই কাচের ঘরে প্রবেশ করবে, কাচের ঘরে প্রবেশ করার ফলে তখন এই জায়গাটা বা এই কাচের ঘরটা উত্তপ্ত হবে এবং এখানে যে গাছপালা রয়েছে তারা কি করবে? কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে তারা কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাচ্ছে, কারণ তারা সূর্যের আলোটাও পাচ্ছে। ঠিক আছে, বাইরে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস, মানে বাইরে তাপমাত্রা কিন্তু কম। এইটার ভিতরে যখন সূর্য আলো যখন এই কাচের ঘরটার ভিতরে প্রবেশ করছে তখন কিন্তু এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেনটাকে ত্যাগ করছে। ঠিক আছে, আবার একইভাবে আমি এটাকে তীর চিহ্ন দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। একইভাবে উদ্ভিদ একটা জীব, যেহেতু উদ্ভিদ একটা জীব, উদ্ভিদ কি করে? শ্বসন প্রক্রিয়া করে। শ্বসন প্রক্রিয়া কি হয়? অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে, ঠিক কিনা? অক্সিজেনটা গ্রহণ করে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করে। তাহলে যখন এই উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, মানে শ্বসন প্রক্রিয়া ঘটাচ্ছে, তার মানে এই জায়গাটাতে, মানে কাচের ঘরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে।
যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে তখন কি হয়, তখন এই শ্বসনের মাধ্যমে কিন্তু শুধু কার্বন ডাইঅক্সাইড বের হয় না, তাপ শক্তিও নির্গত হয়। তো তখন কি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলোটাকে এই রুমটার ভিতরে ধরে রাখতে পারছে। কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস সবসময় তাপমাত্রাটা ধরে রাখে, এবং যেখানে তাপমাত্রা ধরে রাখবে সেখানে কিন্তু জায়গাটা কি হয়, উত্তপ্ত হয়ে যায়। তোমরা এটা উৎকৃষ্ট উদাহরণ কোথায় দেখতে পাবে জানো, যখন কোথাও ভিড় থাকে, মনে করো একটা রুমের মধ্যে 5 থেকে 6 জন মানুষ আছে, তো এই রুমে যখন 5 থেকে 6 জন মানুষ থাকবে তখন তোমার বেশি গরম লাগবে না। কিন্তু ওই রুমের ভিতরে তুমি যদি 50 জন মানুষকে রাখো, তাহলে তুমি দেখবা কিছুক্ষণ পরে তুমি আর গরমে থাকতে পারছো না। কেন? এই 50 জন মানুষ শ্বসন প্রক্রিয়া ঘটাবে, শ্বসন প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, ওই জায়গাটার যে তাপমাত্রা, ওই জায়গাটার যে আবহাওয়া, সেটা উত্তপ্ত থাকবে। কেন? কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রাটাকে ধরে রাখে, ফলে ওই জায়গাটা অনেক গরম লাগবে। তুমি এখান থেকে ওই রুম থেকে বের হয়ে যাও, দেখবা বাইরে তোমার আরো বেশি ঠান্ডা লাগছে, ওই রুমটার থেকে বাইরে ঠান্ডা বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কাজই হচ্ছে সে যেহেতু গ্রিন হাউস গ্যাস তাপমাত্রাকে ধরে রাখছে, এবং এই যে তাপমাত্রা ধরে রাখছে, এই পরিবেশটাকে যে উত্তপ্ত করে রাখছে, এই গ্রিন হাউস ইফেক্টটাকে কাজে লাগিয়ে মূলত শীত প্রধান দেশগুলো ফসলের উৎপাদনটাকে বজায় রাখে। আচ্ছা, এখন আমরা এইটার ব্যাখ্যাটা দেখবো যে কিভাবে এটা লেখা যায়। আমি প্রথমে ছবি দিয়ে বুঝিয়ে দিলাম, এখন তুমি এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারো। উদ্দীপকের চিত্রটি হলো গ্রিন হাউস। এটি কাচের তৈরি বিশেষ ধরনের ঘর যেখানে গাছপালা লাগানো হয় এবং পরিচর্যা করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকের ছবিটা কি, একটা গ্রিন হাউস, এবং এখানে গ্রিন হাউস ইফেক্টটাকে কাজে লাগানো হচ্ছে। শীত প্রধান দেশে অতিরিক্ত ঠান্ডার জন্য গাছপালার চাষ বা ফলন হয় না, তাই সেখানে গ্রিন হাউসের মধ্যে গাছের চাষাবাদ করা হয়ে থাকে। চিত্রের গ্রিন হাউসের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও বাইরে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। তাপমাত্রার ভিন্নতার কারণ কি? অবশ্যই কারণ কি আমি তো বলেই দিয়েছি। কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি করছে, কাচের ঘরের ভিতরে সে তাপটাকে ধরে রাখছে, তাপমাত্রাটাকে ধরে রাখছে। আচ্ছা, তাহলে শীত প্রধান দেশে যেহেতু গাছপালার চাষ বা ফলন ভাবে আমাদের এশিয়ান কান্ট্রির মতো বা যে গরম দেশগুলোর মতো হয় না, এই কারণে তারা গ্রিন হাউসটাকে ব্যবহার করে গাছপালার চাষ বা হচ্ছে কি ফলনের জন্য। ঠিক আছে, কাচ তাপ অপরিবাহী বলে গ্রিন হাউসের ভিতরের তাপ বাইরে যেতে পারে না, আবার বাইরের তাপ ভিতরে প্রবেশ করতে পারে না। তাছাড়া সূর্যের আলোতে ঘরের ভিতরে প্রবেশ গরম হয়ে ওঠে, এই জন্য ঘরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায় বাইরের পরিবেশের তুলনায়। এছাড়াও আমরা কৃত্রিমভাবে গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। উপরের ব্যাখ্যা পর্যালোচনার মাধ্যমে বোঝা যায় চিত্র গ্রিন হাউসের ভিতরে এবং বাইরের তাপমাত্রা ভিন্ন কেন। তাহলে যেহেতু কাচ হচ্ছে তাপ অপরিবাহী, এই কারণে হচ্ছে যখন সূর্যের আলোটা কাচের ঘরের ভিতরে পড়ছে তখন আসছে, কিন্তু আবার সেই তাপটা বাইরে সেভাবে বের হয়ে যেতে পারছে না। তাছাড়া এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে, সেটা কি করছে, ওই যে সূর্যের আলো থেকে আসা যে তাপ, সে সামান্য পরিমাণ তাপটা সেখানে ধরে রাখছে। তো যখন ধরে রাখছে তখন ধীরে ধীরে ওটা আস্তে আস্তে উত্তপ্ত হয়েছে, এবং পরিবেশটা কিন্তু বাইরের 10 ডিগ্রি সেলসিয়াসের থেকেও অনেক বেশি উত্তপ্ত, মানে অনেক বেশি গরম হয়ে থাকবে, অনেক বেশি থাকবে। এই কারণে ওই জায়গাটাতে যে গাছপালাগুলো থাকবে তাদের পরিচর্যা করা সহজ হবে, তাদের ফলনও সহজ হবে, এবং সেখান থেকে ফসলের উৎপাদনটাও ভালো হবে। তাহলে আমরা বুঝতে পারছি গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে, বা গ্রিন হাউস গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসটার উপস্থিতির জন্য কিভাবে গাছপালার ফলন বাড়ানো যায়। গ্রিন হাউস যেটা আছে বা কাচের ঘর যেটা আছে, সেটা কিন্তু শীতপ্রধান দেশে অনেক বেশি কার্যকর। তারপরে প্রশ্ন দেখো যে চিত্রের প্রক্রিয়াটির প্রতিক্রিয়া পরিবেশে কি প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করো। আচ্ছা, চিত্রের প্রক্রিয়াটার নাম কি? গ্রিন হাউস ইফেক্ট। তাহলে এই গ্রিন হাউস ইফেক্ট, এটার প্রতিক্রিয়া পরিবেশের জন্য কি প্রভাব বিস্তার করবে? ক্ষতিকর প্রভাব বিস্তার করবে নাকি পজিটিভ প্রভাব বিস্তার করবে? উদ্দীপকের চিত্রটি হলো একটা গ্রিন হাউস। হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি, উদ্দীপকের চিত্র হচ্ছে কি গ্রিন হাউস। আমাদের পৃথিবীটাও এমন একটা গ্রিন হাউসের মতো। পৃথিবীর বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের ঘরের কাচের মতো কাজ করে। কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলোর তাপ ধরে রাখে এবং তাপকে মহাকাশে ফিরে যেতে বাধা দেয়, ফলে বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখতে পারে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে গেলে বায়ুমণ্ডলের তাপ বেড়ে যায় এবং পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে, আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়াকেই গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে বা গ্রিন হাউস ইফেক্ট বলে। গ্রিন হাউস প্রতিক্রিয়ার জন্য পৃথিবীতে উদ্ভিদ চাষাবাদ সম্ভব হয়েছে, তবে এর ভালো দিকের পাশাপাশি খারাপ এবং ক্ষতিকর প্রভাবও রয়েছে। তাহলে আমাদের পৃথিবীটা কিসের মতো? গ্রিন হাউসের মতো। গ্রিন হাউসের ব্যাখ্যাটা আমি এর আগের গয়ের প্রশ্নে দিয়েছিলাম। গয়ের প্রশ্নে যেভাবে বলেছি এটার সাথে কিন্তু এটা রিলেটেড। আচ্ছা, গ্রিন হাউস যে ঘরটা, সেটা হচ্ছে একটা গ্রিন, অনেকে মনে করে এটা সবুজ ঘর, এটা আসলে কাচের ঘর। তো এই কাচের ঘরে কি হয়? কাচের ঘরটাতে
সূর্যের আলো প্রবেশ করবে এবং সূর্যের আলো প্রবেশ করার পরে এখানে যে গাছপালাগুলো আছে তারা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাবে। ঠিক আছে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাচ্ছে, অক্সিজেনটা বের হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করছে। এই যে অক্সিজেনটা বের হচ্ছে, উদ্ভিদ কিন্তু একটা জীব, সে কি করছে, ওই অক্সিজেনটাকে কাজে লাগাচ্ছে শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন প্রক্রিয়ায় ওই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সাথে কিছু তাপশক্তি নির্গত করছে। এই যে কার্বন ডাই অক্সাইড যে বের হচ্ছে উদ্ভিদের পাতা থেকে, এই কার্বন ডাই অক্সাইডটা কি করছে, যখন সূর্যের আলোর ভিতরে প্রবেশ করে, কাচের ঘরের ভিতরে প্রবেশ করে, তখন সেই তাপটা ধরে রাখতে সাহায্য করছে। যখন সেই তাপটা ধরে রাখছে, ওই ঘরের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো যখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ওইটা তাপমাত্রাটা কিন্তু সহনশীল তাপমাত্রা। এবং ওই তাপমাত্রাটা কেন প্রয়োজন? কারণ শীতপ্রধান দেশে সাধারণত এরকম আমাদের দেশের মতো, মানে আমাদের এশিয়ান কান্ট্রির মতো বা নাতিশীতোষ্ণ অঞ্চলের মতো কখনোই ফসলের চাষাবাদ সম্ভব না। তো কেন সম্ভব না? কারণ শীতপ্রধান দেশগুলোতে দেখা যায় তাপমাত্রা অনেক কম থাকে, 10 ডিগ্রি, 5 ডিগ্রি, অনেক সময় 0 ডিগ্রি নিচে থাকে, -ডিগ্রিতে থাকে। সেই জায়গাগুলোতে কিন্তু ফসলের চাষাবাদ বা যে ধান বলো বা যে ধরনের যে ফল বলো বা ফুল বলো, এগুলোর কিন্তু ফলন খুব বেশি ভালো হয় না। তারা এই গ্রিন হাউসটা বানিয়ে তার ভিতরে গাছপালাগুলোকে রেখে তাদের কি করে, ফলনটাকে বাড়ায় বা চাষাবাদ করে। তো দেখা যাচ্ছে যে এই কাচের ঘরের যে প্রক্রিয়াটা বা এই কাচের ঘরের যে প্রক্রিয়াটা, এটাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলবো। এই গ্রিন হাউস ইফেক্টটা আমাদের পৃথিবীর জন্য প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু এটা বলার সময় তোমাদের কিন্তু খারাপ প্রভাবটাও বলে দিব। আমাদের পৃথিবী যদি কাচের ঘরের মতো হয়, আমাদের পৃথিবীর কোনো জীবই কিন্তু সূর্যের আলো ছাড়া বেঁচে থাকতে পারবে না, এটা আমাদের মাথায় নিতে হবে। তাহলে আমরা কিন্তু সূর্যের আলোর উপর নির্ভরশীল। তো সূর্যের আলোটা যখন আমাদের পৃথিবীর ভেতরে আসবে, তখন কি হবে, পৃথিবীতে পড়লে পৃথিবীতে থাকা যে গাছপালা আছে তারা কিন্তু সালোক সংশ্লেষণ ঘটাবে। কারণ আমরা জানি সূর্যের আলো ছাড়া কখনোই সালোক সংশ্লেষণ সম্ভব না। তাহলে সূর্যের আলো উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, ক্লোরোফিলের সাহায্যে কি হয়, পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেন খাদ্য তৈরি করে প্রথম কথা, তারপরে অক্সিজেন এবং পানি উপজাত দ্রব্য হিসেবে তৈরি করছে। তাহলে এখানে তোমার খাদ্য তৈরি হয়ে যাচ্ছে, অক্সিজেনও তৈরি হয়ে যাচ্ছে, খুব ভালো। এখন এই যে যখন প্রবেশ করছে, সূর্যের আলোটা যখন প্রবেশ করছে, যখন আসতেছে, তখন বাতাসে থাকা যে কার্বন ডাই অক্সাইড সেটা কি করে, সে এই সূর্যের আলোটার যে তাপটা ধরে রাখে। সে কি করে, সে তাপটা ধরে রাখতে থাকে। যত বেশি সূর্যের আলো আসবে তত বেশি কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ধরে রাখবে। আবার এভাবে বলতে পারি, যত বেশি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, সে তত বেশি সূর্যের আলোর তাপটাকে ধরে রাখবে। তো যত বেশি তাপ ধরে রাখবে, সেই পৃথিবীর ওই অঞ্চলটা বা পুরো পৃথিবী কি হবে, ধীরে ধীরে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এমন একটা অবস্থা হবে যে জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে এবং অনেক বেশি গরম পড়বে। তোমরা কি এখন আমাদের এই পরিবেশটার সাথে বা আমাদের এই তাপমাত্রার সাথে মিলাতে পারছো? আমাদের কিন্তু 3-4 বছর আগেও এত তাপমাত্রা ছিল না বা এত গ্লোবাল ওয়ার্মিং আমরা পাইনি, যেটা আমরা এই বছর বা গত বছর ফেস করেছি। যত বছর যাচ্ছে তত কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বাড়ছে, মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে ফলে সূর্যের আলোটাকে সবচেয়ে বেশি ধরে রাখছে। তো যত বেশি সূর্যের আলোর তাপটা সে ধরে রাখছে, তত কি হচ্ছে, আমাদের পৃথিবীটা উত্তপ্ত হচ্ছে। ফলে বিগত বছরগুলোর চাইতে বর্তমান সময়গুলোতে তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো দীর্ঘ সময় যেহেতু তাপমাত্রা ধরে রাখছে, এই ইফেক্টটার জন্য বা এই গ্রিন হাউস ইফেক্টের জন্য আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বায়ুমণ্ডলের যে আবহাওয়ার যে তারতম্য সেটাও একদম দেখা যাচ্ছে। তাছাড়া আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর শিকার। দেখা যায় যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে, যখন গরম পড়ার কথা না তখন গরম পড়ছে। এবং আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলের যে বরফ রয়েছে, সে বরফগুলো কিন্তু গলে যাচ্ছে। এগুলো ক্ষতিকর প্রভাব, গ্রিন হাউস প্রতিক্রিয়ার ক্ষতিকর প্রভাব এগুলোই। যদি এটা কন্টিনিউয়াস হতে থাকে, মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বাড়তে থাকে, তখন কি হবে, এই ক্ষতিকর প্রভাবগুলো একটা সময় আমাদের পৃথিবী ধ্বংসের কারণ হবে। এখন আমরা এখানে দেখবো যে আর কি কি ক্ষতিকর প্রভাব দেখা যায়। মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে, ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে বললাম, বরফ গলতে শুরু করছে, ফলে বরফ যদি গলতে থাকে সেখান থেকে কি হবে, সমুদ্রের পানির পরিমাণটা বেড়ে যাবে, উচ্চতাটা বেড়ে যাবে। এজন্য উপকূল অঞ্চল প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। আবহাওয়ার পরিবর্তনে ভারসাম্য বিনষ্ট হচ্ছে, ফলে বনাঞ্চল ধ্বংস হচ্ছে।
এই জন্য জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য নতুন নতুন রোগবালাই দেখা দিচ্ছে। পরিবেশের বিরূপ প্রভাবের জন্য ঝড় জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাচ্ছে। তাহলে কি কি দেখা যাচ্ছে? বরফ গলতে শুরু করেছে, উপকূল অঞ্চল প্লাবিত হচ্ছে কারণ সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে। আবার পরিবেশের পরিবর্তনে ভারসাম্য নষ্ট হচ্ছে, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, বনাঞ্চলে থাকে হচ্ছে বিভিন্ন পাখি, বিভিন্ন পশু, তারাও তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে, ফলে তারাও কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাছাড়া দেখা যায় এই যে গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, পরিবেশের সাথে খাপ খাওয়ানো কষ্টকর হয়ে যাচ্ছে। পরিবেশের তাপমাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে, নতুন নতুন রোগবালাই দেখা দিচ্ছে, নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। তোমরা দেখবা এখন প্রত্যেকটা সিজনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। কেন অসুস্থ হচ্ছি? আগে কিন্তু এরকম হতো না। যেমন আমাদের অনেকেরই কিন্তু ইমিউনিটি সিস্টেম অনেক ভালো, কিন্তু দেখা গেছে এখন প্রত্যেকটা সিজন যখন চেঞ্জ হচ্ছে, আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ জ্বর সর্দি কাশিতে ভুগছি। এটা কিন্তু আগে এই প্রকোপটা ছিল না। বর্তমান সময় এটা খুবই দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সিজনাল জ্বর সর্দি কাশি দেখা যায়। তোমরা দেখবা এরপরে অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল করবা। এবং সহজে কিন্তু এই ওষুধগুলো ভালো হয় না, টাইম লাগে, ওষুধ খেতে হয়। এগুলো কেন? আমাদের ইমিউনিটি সিস্টেমটাও যেমন দুর্বল হয়ে গেছে, একইভাবে গ্লোবাল ওয়ার্মিং একটা দায়ী। গ্লোবাল ওয়ার্মিং পাশাপাশি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া বা আশেপাশের যে পরিবেশ দূষণ, এটাও কিন্তু আমাদের এই ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার জন্য দায়ী। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে গ্রিন হাউস ইফেক্ট কিন্তু আমাদের খুবই ক্ষতি করে। তবে তোমরা যদি মনে করো তাহলে যে কার্বন ডাইঅক্সাইড না থাকলে তো ভালো হতো, আমার মনে হয় যে এটা পড়ার পরে অনেকেই মনে করবা যে হ্যাঁ, তারা আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড না থাকলে তো বেশি ভালো হতো, আমরা অনেক শান্তিতে থাকতাম। কার্বন ডাইঅক্সাইড না থাকলে আমাদের পরিবেশ উত্তপ্ত হতো না, পরিবেশে ভারসাম্য নষ্ট হতো না, আবার হচ্ছে আমরা অনেক শান্তিতে থাকতাম, না তো রোগ বালাইও থাকতো না। কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে তাহলে কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ কখনোই করতে পারবে না। তার মানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন আছে, কিন্তু সেটা পরিমাণ মতো। এটা যেহেতু এখন অতিরিক্ত হয়ে গেছে, এটা অতিরিক্ত হওয়ার কারণটা কি? যানবাহনের যে ধোঁয়া, তারপরে বিভিন্ন যে পেট্রোল ডিজেল, এই যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক যে তেলগুলো ব্যবহার করছি আমরা। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে অনেক যে ইলেকট্রনিক্স বা হচ্ছে এই যে জ্বালানিগুলো, এগুলো এত বেশি আমরা ইউজ করে ফেলছি, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং গাছপালা কেটে দেওয়ার ফলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আর শোষণ করার জন্য কোনো গাছপালা দেখা যায় ওই পরিমাণে নেই। এর ফলে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং খুব দ্রুত আমাদের পরিবেশের ক্ষতি করে ফেলছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের যেমন দরকারও আছে, আবার এটা অতিরিক্ত হওয়া খারাপ। তাহলে উপযুক্ত আলোচনা হতে আমরা বুঝতে পারছি গ্রিনহাউস প্রতিক্রিয়া পরিবেশের উপর নেতিবাচক এবং ইতিবাচক উভয় প্রভাবেই লক্ষ্য করা যায়। তাহলে আজকের এই কোশ্চেনটাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলো আসলে তোমরা কিভাবে ব্যাখ্যা দিবা। তোমরা যদি চাও এখানে ছবি দিতে, ছবি এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে ছবি দেওয়ার মতো কিছু নাই। তবে যদি তোমরা কেউ ইচ্ছা করে ছবি দিতে চাও যে আমি একটা গ্রিন হাউসের ছবি আঁকবো, তাহলে তুমি গ্রিন হাউসের ছবিটা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে অবশ্যই যাদের যে সাবজেক্টে যে চ্যাপ্টারে প্রবলেম থাকবে কিউআর কোড স্ক্যান করবে এবং আমরা সেই প্রশ্নের সমাধানই তোমাদের সামনে হাজির হব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।